যদি আমরা কাউকে কখনো মিস করি আর তার সঙ্গে কথা বলার কোনো রকম মাধ্যম না থাকে, তাহলে কিন্তু সেই মিস করার এফেক্টটা আমাদের শরীরের ওপর ঠিক পড়েই যায়। তাই জন্য কখনো কাউকে মিস করার হলে বা মিস করলে সঙ্গে সঙ্গে তার সঙ্গে কথা বলার কোনো রকম ব্যবস্থা করা আমাদের সবাই উচিত। সেটা একমাত্র নিজের জন্য। কারণ এই মিস করাটা যখন চরম পর্যায়ে পড়ে যায় তখন মানুষের অনেকটাই প্রবলেম হয়, আর সেই প্রবলেমটা শারীরিকের সঙ্গে সঙ্গে মানসিক দিক থেকেও শুরু হয়ে যায়। তাই নিজেকে ভালো রাখার জন্য আর নিজে ভালো থাকার জন্য সবার সঙ্গে অ্যাটলিস্ট যাদেরকে আমরা মিস করি তাদের সঙ্গে সবসময় কথা বলা বা মাঝে মধ্যে হলেও কথা বলাটা দরকার। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন টাইম হয়েছে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে, আর ব্লগটা ভালো লাগলে আমার সাথে তোমরা সবাই এইভাবেই থেকো। সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সারা শুরু করে দিয়েছিলাম। বেশ অনেকদিন মাথায় তেল মাখা হয়নি, তাই জন্য কালকে বিকালে একটু মাথায় ভালো করে তেল মেখে নিয়েছিলাম। এমনিতেই ঠান্ডা লেগে আছে, তার ফলে আরও ঠান্ডাটা যেন বেশিই লাগছিল। মাথায় তেল মাখার জন্য একটু যেন তেলু তেলু মতনই লাগছিল, যদিও বাজে দেখতে লাগছে, কিন্তু কিছু করার নেই। যখনই সময় পাই তখনই মাথায় একটু তেলটা মেখে নিই। মাথায় অনেকটা পরিমাণে তেলটা মেখেছিলাম যাতে কিছুটা হলেও চুলের মধ্যে প্রোটিনটা পায়। বড় জানলাটা খুলে নিয়ে তারপর বিছানাটা গোছানো শুরু করে দিয়েছিলাম। কম্বল, কাঁথা এগুলো সব ছাদে রোদে দিতে যাবো, তাই জন্য এগুলো আর ভাঁজ করলাম না। ছোট জানলাটা খুলে দিয়ে তারপর চাদরটা ভাঁজ করে নিয়েছিলাম। আর বালিশগুলো তো আগেই রোদে দিয়ে দিয়েছিলাম, যদিও রোদ সেরমভাবে ওঠেনি, কিন্তু তাও অ্যাডভান্স দেওয়াই ছিল। ছোটোখাটো এইরকম কাজগুলো যদি একটু আগে ভাগে করে রাখা যায় তাহলে ঘরের কাজকর্মগুলো করতে অনেকটাই সহজ হয় আর তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া যায়। একটা কাজ যদি তাড়াতাড়ি কমপ্লিট হয় তার পাশাপাশি অন্যান্য কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। যেমন আমার বিছানা গোছানো হয়ে গেলে তারপর আমি বাকি কাজগুলো শুরু করব। বিছানা গোছানো হয়ে গেলে তারপর ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর যেই জামা কাপড়গুলো কালকে ভিজেছিল আর আমার হাজবেন্ডের মাঠের জামা কাপড় সব মিলিয়ে ছাদে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম। ততক্ষণে আমার হাজবেন্ডও চলে এসেছিল, যেহেতু ও আসার সময় একটু সবজি বাজার আর মাছ কিনে এনেছিল। দেখতেই পাচ্ছ আমি মাছের মধ্যে নুন হলুদ মাখাচ্ছি। যদিও ও নদীর মাছ খায় না, কিন্তু আমি অনেকবার করে রিকোয়েস্ট করার পর নদীর মাছটা নিয়ে এসেছিল। ওর জন্য আলাদা আর আমার জন্য আলাদা। আজকের আমার একটু রান্নাটা করতে পরিশ্রম হবে ঠিকই, কিন্তু তৃপ্তি করে দুপুরের ভাতটা খাওয়া যাবে। বেশ অনেক দিন হয়ে গেছে নদীর মাছ খাওয়া হয়নি। ও বাড়ি গেলেও ও বাড়িতেও সেমই হয়ে গেছে, এখন নদীর মাছটা সেরমভাবে হয় না। তো যাই হোক, দেখতে দেখতে কড়া গরম করে তেলটা দিয়ে আমি প্রথমেই আমার হাজবেন্ডের মাছগুলো ভাজা শুরু করে দিয়েছিলাম। ওর রান্নাটা আগে করে নিয়ে তারপরেই আমি আমার রান্নাটা করব। যেহেতু ও খায় না তাই জন্য একটু আলাদাভাবে আমাকে রান্নাটাও করতে হবে। মাছের ঝাল আর বেতো শাক ভাজা, এই শাকটা মূলত শীতকালেই পাওয়া যায়। আমি আগে এই শাকটা চিনতামও না আর খেতামও না। অন্য কোনো শাকের সঙ্গে থাকলে ক্রমশই ফেলে দিতাম, কিন্তু এই বাড়িতে এসেই আমি এই শাক ভাজাটা খাওয়া শিখেছি। বেশ ভালো লাগে, অন্যরকম টেস্ট। আর আমিও এখন এই শাকটা রান্না করি। প্রথমেই কড়া গরম হতে তেল দিয়ে ওর মাছটা ভেজে নিয়েছিলাম। আর ওর মাছটা ভাজা হয়ে গেলে তারপর আমার মাছটাও ভেজে আমি তরকারিটা করে নিয়েছিলাম। একটা তরকারি নামিয়ে তারপরে আরও একটা তরকারি করব, আর অন্য সাইডে ততক্ষণ শাকটা সেদ্ধ হচ্ছিল। শাকটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই লাস্টে গিয়ে শাকটা ভেজে নেব।
মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাছটা তুলে দিয়ে তারপর মাছের ঝালটা বসিয়ে দেবো। একদিকে মাছের ঝালটা বসিয়েছিলাম, ততক্ষণে দেখলাম শাকটা সেদ্ধ হয়ে গেছে। শাকটা সেদ্ধ হয়ে যেতে শাকটাও জল ঝাড়তে বসিয়ে দিয়েছিলাম। যতটা জল বেরিয়ে যাবে তার মধ্যে শাকটা রান্না করাও সুবিধা হবে, কারণ শাক ভাজাতে জল থাকলে সেই শাক ভাজাটা খেতে ভালো লাগে না, কিরম একটু কাদা কাদা মতন লাগে। যদিও অনেকে সেটাই পছন্দ করে, কিন্তু আমার একটু শুকনো শুকনো খাবারই পছন্দ হয়, বিশেষ করে শাক ভাজাটা। তো যাই হোক, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি সব কিছুই একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। একার জন্য রান্না অত কিছু তজবিদ করে যেন ভালো লাগে না। যাই হোক করে রান্নাটা হয়ে গেলেই মনে হয় ঠিক আছে। তোমাদের এর আগেও অনেকবার বলেছি, রান্নার প্রতি আমার যেন অতটাও ঝোঁক নেই। আমার রান্না করা নিয়ে দরকার, কিন্তু যদিও এটা হচ্ছে আমাদের একটা আর্ট, শিল্প। রান্না করা মানে একটা ভালোবাসা আলাদাই থাকে, আমারও আছে, কিন্তু ধৈর্যটা একটু কম। যখনই কেউ আমাদেরকে খুব বিরক্ত করবে বা কোনো রকমভাবে আমাদের হিংসে করবে, তাদের সঙ্গে কোনো রকম তর্কে বা ঝগড়ায় না গিয়ে তাদের দিকে জাস্ট একটা যদি হেসেই আমরা সেখান থেকে চলে আসি, সেটাই তাকে কষ্ট দেওয়ার জন্য অনেকটা পরিমাণ ওষুধ হয়ে যায়। কারণ যারা আমাদের একদমই সহ্য করতে পারে না, তাদের কাছে আমাদের হাসি হচ্ছে একরকম বিষের মতন। আমরা যদি ভালোভাবে থাকতে পারি, তারা কিন্তু কখনোই সহ্য করতে পারে না, কারণ তারা চায় আমরা জীবনে সবসময় কোনো না কোনো প্রবলেমের মধ্যেই থাকি। তাই আমরা যদি তাদের সামনে একটু হাসি খুশিভাবে থাকার চেষ্টা করি, তাদের কিন্তু প্রবলেমটা আরও বাড়বে, আর তারা নিজেরাই ফ্রাস্ট্রেট হয়ে নিজেরাই ক্ষতি করে ফেলবে। তাই নিজে থেকে আর কোনো রকম এক্সট্রা আমাদের কিছু করতেই লাগে না। মাছ ভাজা হয়ে যেতে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছিলাম। মাছের ঝালটা কষে নিয়ে তারপর জল দিয়ে সবজি মানে আলুটা ফুটতে দিয়ে দিয়েছিলাম। আলুটা একটু সেদ্ধ হয়ে এলে তারপরেই তার মধ্যে মাছ দিয়ে আর ধনেপাতা দিয়ে একটু ঝোলটা মেরে একদম মাখা মাখা করে তরকারিটা করব। এইদিকে যতক্ষণ মাছের ঝালটা হচ্ছিল, ওদিকে দেখলাম ভাতটাও মোটামুটি হয়ে এসেছে। যেহেতু আগে একটা ফুট দিয়ে গ্যাসটা অফ করে রেখেছিলাম, তাই ভাতটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে ভাতটা আরও একবার ফুটিয়ে নিয়েছিলাম। এদিকে মাছের ঝালটাও মোটামুটি কমপ্লিট হয়ে আসবে ততক্ষণে, আর ততক্ষণে ভাতটাও ফ্যানটা ঝেড়ে নেব। আমরা অনেকেই এমন আছি, ভুল মানুষকে ভুল সম্মানটা দিয়ে ফেলি, তার জন্য অনেক সময় আমাদের পস্তাতেও হয়। যাদের মূল্য 2 টাকা, তাদের যদি আমরা 4 টাকার মূল্যে ধরে রাখি, তারা কিন্তু আমাদের একানাও দেবে না। সময়ের সঙ্গে সঙ্গে সম্মানটাও আমাদের রাখবে না। তাই জন্য মানুষ দেখে বুঝে তাকে সম্মান দেওয়াটা আমাদের সবাইরই উচিত। যাকে তাকে সম্মান দিতে গেলে নিজের সম্মানটাই কখনো বেহাত হয়ে যায়। তাই যার মূল্য যতটা, তাকে ঠিক ততটা সম্মান দিলে সে কিন্তু ততটাই সন্তুষ্ট হয়, না কাউকে বেশি না কাউকে কম। মাছের ঝাল দুটো আমার রান্না করা হয়ে গেলে ভাত, মাছের ঝাল এগুলো সব ঘরে রেখে দিয়ে এসে তারপর আমি শাক ভাজাটা বসিয়ে নিয়েছিলাম। যেহেতু আজকের এটাই লাস্ট রান্না ছিল, তাই একটু ধীরে সুস্থেই এই রান্নাটা করছিলাম। প্রথমেই কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তারপর কেটে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে তারপরে সেদ্ধ করা শাকটা দিয়ে দিয়েছিলাম। শাক ভাজাটা হয়ে এলে তারপর গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর সঙ্গে বাসনগুলো মেজে নিয়েছিলাম। বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।